তাহলে কি মমতা ব্যানার্জি চাইছেন ওবিসি রিজার্ভেশনটা ক্যান্সেল হয়ে যাক? ঠিক যেভাবে বিএসএফকে জায়গাটা বাড়িয়ে দিয়েছেন, আরএসএস এর কাছে পশ্চিমবঙ্গকে সারেন্ডার করাচ্ছেন, যেভাবে শুভেন্দু অধিকারী কতটা বিজেপি এটা প্রমাণ করার জন্য ধর্ম নিয়ে লোকেদের করছেন, ইনিও সেটা প্রমাণ করার জন্য কি বিজেপির কতটা ক্লোজ আমি যেতে পারি, আমি কতটা। শুভেন্দু অধিকারীরাই হচ্ছেন আমাদের এই বিভাজনের রাজনীতিকে করে নিজেদের আখের গুছোতে চায়। মাদ্রাসার টিচার নিয়োগটা কিভাবে হচ্ছে সেটা আগে একটু দেখুক, এক্সিস্টিং মাদ্রাসা নিয়ে ভাবুক। আপনি রাজ্যে স্কুল চালাতে পারছেন না, স্কুল উঠিয়ে দিয়েছেন, এখনো পর্যন্ত ফেল্ড মুখ্যমন্ত্রী, পশ্চিমবাংলার ফেলুরাম মুখ্যমন্ত্রী। রাজ্য বাজেট অধিবেশন এবং সেখানে রাজ্যপালের স্পিচ এবং তারপরেই একেবারে শুভেন্দু অধিকারীকে দেখা গেল বাইরে এসে প্রেস কনফারেন্স করতে, এবং সেখানে তিনি একটা মন্তব্য করে বসলেন, আবারও বলবো সেই বাংলাদেশ বিরোধী মন্তব্য যেটা বারংবার এসছে। আপনি বুঝতে পারছেন না শুভেন্দু অধিকারী কেন এই মন্তব্যগুলো করছেন? একটা কথা মাথায় রাখতে হবে যে আমরা একটা সময় এটা বলতাম যে, এবং সিপিএম নেতৃত্ব সম্পর্কে এই কথাগুলো হতো, মানে আইএম এর নেতৃত্বদের সম্পর্কে বলা হতো যে এরা যাই হয় সবেতেই এরা গুয়াতেমালা চীন করে তারপরে কলকাতায় আসে। এটা অভিযোগ ছিল বামপন্থীদের বিরুদ্ধে, কিন্তু এটাই বাস্তব। রাজনীতি মানে আপনার পাড়া থেকে শুরু করে আর মার্কিন সাম্রাজ্যবাদ পর্যন্ত প্রত্যেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ। শুভেন্দু অধিকারী বাংলাদেশ আর ভারতের সম্পর্কের মধ্যে কি হয়েছে সেটার জবাব দেওয়ার থেকে একটা জবাব দিন তো, যে একটা দেশের নাগরিকদেরকে যখন অন্য একটি দেশের থেকে নিয়ে আসা হয় শিকল বেঁধে, আর সেই দেশের বিদেশমন্ত্রী যখন পার্লামেন্টে দাঁড়িয়ে উত্তর দিতে গিয়ে তুতলে ফেলেন, সেই দেশের সার্বভৌমত্ব আদৌ আছে? শিকলে বেঁধে কাদের আনা হতো? দাস প্রথা যখন ছিল দাসেদেরকে আনা হতো। তাহলে কি আমরা আদিম ব্যবস্থার দিকে পৌঁছাচ্ছি? মার্কিন সাম্রাজ্যবাদ কথাটা ভুলে গেছে বাঙালি, মিছিল হয় না। সাম্রাজ্যবাদের কথা বললে এক শ্রেণীর বাঙালি ও খায় না, মাথায় মাকে প্রকাশ করার কোথায় গেল? বাঙালিকে বুঝতে হবে সাম্রাজ্যবাদ ব্যাপারটা কি। ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই ছিল, সাদা চামড়া বলে ইংরেজের বিরুদ্ধে লড়াই আমরা করিনি। ব্রিটিশ সাম্রাজ্যবাদ চালিয়েছে, ইম্পিরিয়ালিজম চালিয়েছে, তার বিরুদ্ধে লড়াই ছিল। মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই, সাধারণ আমেরিকানের বিরুদ্ধে নয়। দেশের কোনো মন্ত্রীর কোনো স্টেটমেন্ট দেখছেন? শুভেন্দু অধিকারীকে একটু মাইকটা ধরে বলুন তো, আপনার যশস্বী প্রধানমন্ত্রী এই নিয়ে কেন একটি বক্তব্য রাখলেন না? উনি তো চেয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প নাকি জিতুক, আপকি বার ট্রাম্প সরকার। একজন দেশের প্রধানমন্ত্রী অন্য দেশের নির্বাচন নিয়ে প্রচার করে এসেছিলেন একবার। তাহলে সেই দেশের প্রধান নির্বাচিত সরকার তারা যখন এইরকম বাঁদরামো করলো, তখন আমাদের দেশের প্রধানমন্ত্রীর বলার মতন মানে পায়ের জোর হচ্ছে না, কোমরের জোর হচ্ছে না? বললে কি অসুবিধা হবে? তাহলে যারা সাম্রাজ্যবাদ নিয়ে কথা বলতে পারে না তাদের বিরুদ্ধে কথা বলতে গেলে আমতা আমতা করে যাদের নেতা, তাদের এখানকার ছোটোখাটো নেতা তো এরকম করবেই, কারণ তাকে তো দেখাতে হবে, আমি কত বড় বিজেপি। আর তাই এটা প্রমাণ করার জন্য বাংলাদেশকে গালাগালি দাও, মুসলমানদের গালাগালি দাও, মাদ্রাসাকে গালাগালি দাও, এই করো তাই করো, কতখানি আমি আসলে ওরাই হচ্ছে, শুভেন্দু অধিকারীরাই হচ্ছেন আমাদের এই বিভাজনের রাজনীতিকে করে নিজেদের আখের গুছোতে চায়। কিন্তু বারংবার তিনি যে প্রসঙ্গটা তুলেছেন, তিনি বলছেন যে বাংলাদেশে মোল্লা ইউনুসের, আমি আবারও কোট আনকোট যাচ্ছি, মোল্লা ইউনুসের সময় ঘনিয়ে এসছে। একজন দেশের, আমি আবারও বলছি, আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে প্রশ্ন তোলা, সেখানে এরকমভাবে জাতিবিদ্বেষী মন্তব্য, এবং সেখানে ইউনুসের যদি ব্যর্থতা নিয়ে প্রশ্ন তুলতেই হয়, তার জাতির কথা তোলাটা কি খুব প্রয়োজন ছিল? কিছু শিক্ষা বিজেপির খোঁয়ারে এই ধরনের শিক্ষাই হয়। এটা যত বলবেন তত ওরা আরও বেশি বিজেপি হবে, প্রমাণ করতে পারছে বিজেপি। এগুলো বলা মানে হচ্ছে বিভাজনটা আরও পরিষ্কার হবে, স্পষ্ট হবে। আর বিভাজন মানেই লুটে পুটে খাওয়াটা চলবে। উনি যত বলবেন
তত এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবাংলার বুকে উনি ভাবছেন বিভাজনের রাজা। তার জন্যই তো আমাদের লড়াই। হিন্দু মুসলমানের ভাগ করতে চাইছে মমতা, শুভেন্দু। আমরা বলছি না, এটা করা যাবে না। গরিব মানুষকে ইউনাইটেড করো, গরিব বড় লোকের ভাগ করো। হিন্দু মুসলমানের ভাগ হয় না। গরিব হিন্দু গরিব মুসলমান একসাথে হাঁটবে, আর বড়লোক হিন্দু আর বড়লোক মুসলমানের সাথে গরিব হিন্দু গরিব মুসলমানের লড়াই থাকবে। আসল লড়াইটা বড়লোক বনাম গরিবের লড়াই। একটু অল্প সংখ্যক বড়লোক আছে যাদের কাছে অনেক বেশি সম্পদ, আর অনেক গরিব মানুষ, তাদের কাছে সব এই অল্প সম্পদটা চারিদিকে চুঁয়ে 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 পড়েছে। তো থাকবে, ফাটবে, একটা সময় বিস্ফোরণ হবে, এটাই স্বাভাবিক নিয়ম। ফলে এটা মাথায় রেখেই আমাদের চলা ভালো। কেন্দ্রীয় বাজেটে মাদ্রাসার জন্য মাত্র, আবারও বললো মাত্র 1 লক্ষ টাকা বরাদ্দ করা হলো। গত বছর আমরা দেখলাম মাদ্রাসার জন্য 2 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল, এসে 1 লক্ষ টাকায় নেমেছে সারা ভারতবর্ষের মাদ্রাসার জন্য। এবং তারপরেই রাজ্য বাজেট অধিবেশন শুরু হয়েছে এবং সেখানে একেবারে 600খানা নতুন মাদ্রাসার। আমি আগে বলি একটা কথা, রাজ্য বাজেটে মাদ্রাসা অনুমোদন দেবার আগে যে মাদ্রাসা আছে সেখানে টিচার দিক, মাদ্রাসার টিচার নিয়োগটা কিভাবে হচ্ছে সেটা আগে একটু দেখুক, এক্সিস্টিং মাদ্রাসা নিয়ে ভাবুক। আপনি রাজ্যে স্কুল চালাতে পারছেন না, স্কুল উঠিয়ে দিয়েছেন, এখনো পর্যন্ত ফেল্ড মুখ্যমন্ত্রী, পশ্চিমবাংলার ফেলুরাম মুখ্যমন্ত্রী, ব্যর্থ মুখ্যমন্ত্রী, দুর্নীতিগ্রস্ত মুখ্যমন্ত্রী, সব কিছুতে ফেল করেন। ফেলিয়ার 11 বছর 12 বছর 13 বছর ধরে বাংলাকে সারা পৃথিবীর কাছে মাথা নিচু করে রাখা মুখ্যমন্ত্রী। টিচার অ্যাপয়েন্ট করতে পারেন না, স্কুল উঠিয়ে দেয়, ছেলেমেয়েরা পড়বে এটা চায় না, চায় সব মূর্খ হয়ে থাকুক, চায় যত মূর্খ হয়ে থাকবে তত ওর মঙ্গল, ও ততদিন ক্ষমতায় থাকবে, লপচাপানি করবে। স্বাভাবিক, এর কোনো নেই। মাদ্রাসাটা নিয়ে রাজনীতি করতে হবে, কিন্তু মাদ্রাসার ডেভেলপমেন্টে আমি টিচার দেব না। মাদ্রাসায় আমি বিজ্ঞান, অঙ্ক, ইতিহাস, ভূগোল পড়ানোর জন্য যে টিচার, মাদ্রাসা সার্ভিস কমিশন, সেখানে আমি বারংবার এইরকম অপদার্থতা করব। ভাবতে হবে, মানুষকে ভাবতে হবে। মাদ্রাসা কোনো, আমরা যেভাবে মাদ্রাসাকে দেখি বা বুঝি, বেশিরভাগ মানুষেরই মাদ্রাসা সম্পর্কে একটা মিসকনসেপশন হয়ে আছে, মাথার মধ্যে ঢোকানো হয়েছে। কিন্তু মাদ্রাসা একটা এডুকেশন সিস্টেম। আপনি যেরকম স্কুল সিস্টেমের মধ্যে দিয়ে আপনি যেভাবে পড়াশোনা করেন, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক, ঠিক সেই রকমের মাদ্রাসা সিস্টেমের মধ্যে দিয়ে পড়াশোনা করেন। আর এটা রাখাটা একটি সেকুলার স্টেটের কর্তব্য, এবং রাখা মানে তাকে শুধু রাখা নয়, তাকে ডেভেলপ করা। আচ্ছা, শুধু মাদ্রাসা করলে হবে? ওবিসি রিজার্ভেশনের প্রয়োজন নেই? রাজ্য সরকারের উকিল কেন পৌঁছলেন না ওই মামলায়? তাহলে কি মমতা ব্যানার্জি চাইছেন ওবিসি রিজার্ভেশনটা ক্যান্সেল হয়ে যাক? ঠিক যেভাবে বিএসএফকে জায়গাটা বাড়িয়ে দিয়েছেন, আরএসএস এর কাছে পশ্চিমবঙ্গকে সারেন্ডার করাচ্ছেন। উনি কত বড় হিন্দু এটা দেখানোর জন্য, যেভাবে শুভেন্দু অধিকারী কতটা বিজেপি এটা প্রমাণ করার জন্য ওই অমুক ইউনিউস ধর্ম নিয়ে লোকেদের করছেন, ইনিও সেটা প্রমাণ করার জন্য কি বিজেপির কতটা ক্লোজ আমি যেতে পারি, আমি কতটা, ভাবতে হবে। কিন্তু বিজেপি তো এতেও খুশি নয়। শুভেন্দু অধিকারী মন্তব্য করছেন যে একেবারে মাদ্রাসামুখী বাজেট, এবং এটাও বলেছেন যে রাজ্যপালের স্পিচ শোনার পর এটা তো শুনে মনে হচ্ছে মুসলিম লীগের স্পিচ, এরকম ধরনের কথাও বলেছেন। আমি আবার বলছি তো, বাংলার বুকে এই বিভাজনের রাজনীতি বন্ধ করতে হবে। মনে রাখতে হবে, এটা বাংলা, এটা ট্রেড ইউনিয়ন আন্দোলনের বাংলা। বাংলার মানুষকে জাগতে গেলে আবার ট্রেড ইউনিয়ন আন্দোলন করতে হবে, কৃষক সভা করতে হবে, লাল ঝান্ডা ধরতে হবে, প্রয়োজন পড়লে আবার র্যাডিক্যাল আন্দোলন, রাস্তায় রাস্তায়। কারণ এটা প্রমাণিত হয়েছে, শিল্প তারুয়া মমতা গত 12 বছর ধরে ট্রেড ইউনিয়ন ধ্বংস করে 1 নয়া পয়সার শিল্প বাংলায় আনতে পারেনি। সরকারের টাকায় লপচপানি করে বেড়াচ্ছে, শাস্তি পাওয়ার দরকার। এটা প্রমাণিত হয়েছে। একটা ব্যর্থ মমতাকে সরানোর জন্য বিজেপি এখন কিছু ফ্রাস্ট্রেটেড লোকজনকে একটা জায়গায় জড়ো করে তারা একটা
পোলারাইজেশনের পলিটিক্সকে চাপিয়ে দেবার চেষ্টা করছে এবং এই দুয়ে মিলে জনগণকে পিষে মারছে। গণশত্রু দুটো শক্তিকে পরাস্ত করতে হবে, কঠিন লড়াই। এই লড়াইটা যারা থাকবে তাদেরকে এক জায়গায় আনতে হবে, দুই গণশত্রুকে হাঁটাতে হবে। এরা গণশত্রুর পর্যায়ে নেমে গেছে। আর ক্ষমতা রাখার জন্য ওই যেমন ওখানে ট্রাম্প শেকল পড়াচ্ছে, এরাও পারে পড়াতে। এরা সব সাম্রাজ্যবাদের দালালেরা। তাই আবারও বলছি, সাম্রাজ্যবাদ শব্দটাকে আবার মনে করুক বাঙালি। ব্রিটিশ সাদা চামড়া ছিল বলে লড়াই করিনি তার বিরুদ্ধে, ব্রিটিশ সাম্রাজ্যবাদ ছিল বলে লড়াই করা হয়েছে। আজকের যুগে দাঁড়িয়ে মার্কিন সাম্রাজ্যবাদ শেকল পরিয়ে দিয়েছে, শেকল এসে গেছে, এবার শেকল আপনার ঘরের মধ্যেও ঢুকবে। কোন দিন দেখবেন আপনাকেও শেকলে বেঁধে লাইন দিয়ে কীভাবে নিয়ে যাবে। সময় হয়ে গেছে। ফরেনার্স অ্যাক্টে মামলার সংখ্যা পশ্চিমবাংলায় বৃদ্ধি পাচ্ছে। একে তাকে ধরে বলে দিচ্ছে তুমি দেশি নও, তুমি বিদেশি, তুমি বাংলাদেশি, তুমি পাকিস্তানি। শুরু হয়ে গেছে। কারা এফেক্টেড হচ্ছে? গরিব মানুষ এফেক্টেড হচ্ছে, বড়লোকের এফেক্ট হচ্ছে, আদানি আম্বানির এফেক্ট হচ্ছে। মানুষকে বুঝতে হবে লড়াইটা আসলে সম্পদের বন্টনের। এটাকে যারা চাপা দিতে চায় তারা এটাকে কোথাও ধর্মের নাম দেয়, কোথাও জাতের নাম দেয়, কোথাও রাজনৈতিক দল, কোথাও দুই নেতার লড়াই, এই করে দেয়। বিভক্ত করে দাও, বিভাজিত করে দাও। আমাদের কাজ সব মানুষকে এক জায়গায় আনা, মানুষের ইউনিটি বাড়ানো এবং মানুষকে বোঝানো, দেখো ও মুখ্যমন্ত্রী হবে কি ও প্রধানমন্ত্রী হবে তোমার কিচ্ছু যায় আসে। তোমার নীতির পক্ষে থাকা লোক মুখ্যমন্ত্রী হচ্ছে না প্রধানমন্ত্রী হচ্ছে, এটা ইম্পর্টেন্ট। মুখ্যমন্ত্রীর মুখে কতটা পাউডার লাগলো কি প্রধানমন্ত্রী কত কোটি টাকা স্যুট পরলেন তার উপরে তোমার দেশের অগ্রগতি নির্ভর করে না। তোমার দেশের অগ্রগতি নির্ভর করে দেশের কৃষক, মহিলা, শ্রমিক, তাদের অবস্থান কোন জায়গায়, তাদের ডেভেলপমেন্টের সূচক কোন জায়গায়, তার উপর। শেষ একটা প্রসঙ্গে যাব, তৃণমূলের হুমায়ুন কবিরের মতো নেতাদের নিয়ে তাহলে আপনি কি বলবেন? কারণ বারংবার তিনি দেখছি তৃণমূলের বিরোধিতা করেছেন। ওটারও লাইন তৈরি করা হয়েছে। তৃণমূলের মধ্যে থেকে যারা তৃণমূলের বিরোধিতা করে দুদিন বাদে আবার তৃণমূল হয়ে যায়, ওসব নিয়ে ভেবে লাভ নেই। ওরা নিজেদের ঘরের ঝামেলা নিজেরা ঘরে মেটাক। আরএসএসের ঘর, ঘরের মধ্যে ঘর, আরএসএসের বাড়ি। একটাই কথা খালি বলবো, যে যারা এখনও মনে করছেন যে মোহন ভাগবতদের উপর প্রচুর আস্থা রাখা যায়, যেমন এই তিলোত্তমার বাবা মার কথা আমি শুনলাম, তারা নাকি গেছিলেন বা ইত্যাদি। মোহন ভাগবতের কাছে আমার যদি আগে জানতাম ওনারা যাবেন, আমি খেয়াল করিনি, পরে শুনলাম ওখানে গেছেন, তা আমি তাহলে অন্ততপক্ষে আপনাদের মাধ্যমেই এটা বলতাম যে ওনাকে গিয়ে জিজ্ঞেস করুন তো, একটি মেয়ের ধর্ষণ এবং হত্যার ঘটনায় আপনারা ওর কাছে গেলেন, যে লোকটার নিজের সংগঠনে কোনো মেয়েদের কোনো দিন মাথায় বসতে পারবে না। আরএসএস আগে বলুক তাদের মাথায় সঞ্চালকের জায়গায় একজন মহিলাকে বসাতে পারে। বাকিরা বলবে আমরা পারবো, বসাতে পারবো। সবাই ক্ষেত্রে না বসলেও বসানোর প্রভিশন আছে। আরএসএসের মাথার উপর মহিলা বসার কোনো প্রভিশন নেই।